দেবনাথের কাছে এই বিষয়টা জানতে চাইবো। কুশলবাবু, আপনি শুনলেন যে আমাদের দেশে অনেকগুলো বিষয় আছে যেগুলো এগুলো নিয়ে প্রতিবাদ হওয়া দরকার, হচ্ছে না। আমি আপনাকে বলছি, এ রাজ্যেই ভাবুন, একটা যেভাবে চাকরি দুর্নীতি সমস্তটা কিন্তু শেষ পর্যন্ত মানিয়ে নেওয়া গেছে, সবাই মেনে নিয়েছে। আর সম্পত্তির কথা বলছে, কালকেই একজনের সাথে কথা বলছিলাম যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি খুব সাধারণ জীবনযাপন করছে, তা দিয়ে কি হয়েছে? বরং আমরা যদি এখন কোনো নেতার পিছু পিছু ঘুরি, তাহলে অনেক টাকা অনেক রাখতে পারি। আমাদের মুখ্যমন্ত্রী, তার পরিবার, আমি বাড়িয়ে বলছি না, পরিসংখ্যা দেখে নিন, বলছে প্রভূত অর্থ করেছে। এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে একটার পর একটা প্লট তাদের নামে, আমি একদম বড় মিডিয়া খবর করেনি, কিন্তু আমরা জানি 35টা প্লট তারা নিয়েছে। কোথায় আমাদের দেশে বা কোথাও আমাদের মন্ত্রীদের বিরুদ্ধে তো এই দুর্নীতির অভিযোগ খুব বড় করে মানুষ যে নামছে, মানুষ খুব প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটা হচ্ছে না কেন, হয় না কেন? না, এমনি দু তিনটে পয়েন্ট তোমার আগে উত্তর দিয়ে দিই যে কেন এই অবস্থা। দেখো, একটা এমনি আমি তো নিজে তো, তুমি জানো, আমার নির্দিষ্ট মতাদর্শিক অবস্থান আছে। মানে সমাজতন্ত্র এবং পুঁজিবাদের লড়াইতে এখন পুঁজিবাদী ব্যবস্থা আপেক্ষিক ভাবে একটা জয়ের জায়গায় আছে। সেই জন্য সমাজতান্ত্রিক ভাবনা ও লড়াই, সেটা পর্যায়ক্রমে শ্রমিক শ্রেণী আন্দোলনে একটা পরাজয়ের পর্ব চলছে। তার জন্য একটা গোটা মতাদর্শ জায়গা থেকে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে। এবং আমরা একটা হারের পর্যায়ের মধ্যে দিয়ে চলেছি, এখান থেকে কি করে নিজেদের রিভাইভ করবো সেই ভাবনাটা ভাবতে হবে। আর দ্বিতীয়ত ধরো, আন্দোলনের পর্যায়ে আজকে আন্দোলনের রূপটা বিভিন্ন যুগে বিভিন্ন রকম হচ্ছে। এই যে পশ্চিমবাংলার বুকে যে অভয়ার আন্দোলনটা হলো, এই প্রথম আমরা খাদ্য আন্দোলন দেখেছি যে নির্দিষ্টভাবে বামপন্থীদের নেতৃত্ব হয়েছে। এই প্রথম কোন রাজনৈতিক দল ছাড়া লক্ষ লক্ষ লোক মানুষ পথে নামলো 14ই আগস্টে রাত দখল আমাদের। ফলে এখানেও তো ম্যানিফেস্টেশন দেখা যাচ্ছে। এখানে যে বিষয়টা আছে এটা আমাদের স্বীকার করতেই হবে। প্রথমত এত বড় দেশ, দ্বিতীয়ত যেভাবেই হোক সংসদীয় রাজনীতির পজিশনটা তুলনামূলকভাবে নেপাল কিংবা শ্রীলঙ্কার চেয়ে শক্তিশালী। ফলে একটা মুড কাজ করে, সুইং করে যে ভোটে দেখে নেব। কিন্তু প্রতিবাদ কিন্তু হচ্ছে। ধরো, আজ থেকে 2 বছর আগেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যা পজিশন ছিল সেটা কিন্তু নেই। আর রাস্তাঘাটে সব মানে হয়তো ওইভাবে দুম মানে হতে 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 দুম করে ফেটে পড়ে। ক্ষয়ের প্রক্রিয়া কিন্তু এই সরকারের ব্যাপক ধারে। একটা পোস্টার বাজার থেকে হাওয়া হয়ে গেছে, তুমি লক্ষ্য করো, তোমার সবাই লক্ষ্য করো। সততার প্রতীক বলে একটা পোস্টার থাকতো, তাদের মমতার বিরাট ছবি থাকতো, সেই পোস্টারটা বাজারে আর 1 বছরের পর নেই। এইটা নিজেরাও আর লাগাতে পারছে না। একটা দল যে আদ্যপান্ত দুর্নীতিমূলক চুরিচামারি করছে এবং গোটাটা যে প্রক্রিয়ায় চলেছে, লেফট ফ্রন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, তার একটা জায়গা থেকে মানুষ তৃণমূলকে সমর্থন করেছিল। ভোটের রেজাল্ট এখানে নানাভাবে নানা কিছু হয়, কারণ ভারতবর্ষ সংসদীয় ব্যবস্থায় 2-3% ভোটেই একটা পুরো পাল্টে যায়। ফলে বিজেপি 33% ভোট বেশি পেয়ে সে পাওয়ারে আসে। আসামে 0.9 ভোট কম পেয়েও সে 11টা এমপি পেয়ে যায়। ফলে ইন্ডিয়ান সংসদীয় ব্যবস্থা পিকুলিয়ার একটা ব্যবস্থা। তা সত্ত্বেও সংসদীয় ব্যবস্থা এবং অন্যান্য ইনস্টিটিউশন গুলো তুলনামূলক বেশি মানে গভীরতা মানুষের হৃদয়ে আছে অন্য জায়গার চেয়ে। এটা আবার ভারতবর্ষ সম্পর্কে আমাদের মূল্যায়ন করতে হবে। কিন্তু মানুষের ক্ষোভ বিক্ষোভ পেটে পড়ছে। বিহারে লড়াই হয়েছে, বাংলাতে হয়েছে, এই এবং এই গত লোকসভা নির্বাচনেও যে আরএসএস বিজেপি যে তুমুল হুঙ্কার, সেটা মানুষ মেনে নেয়নি। বাংলাতেও মানুষ মেনে নিচ্ছে না। শিক্ষকদের জায়গা থেকেও মানুষ প্রতিবাদ করেছে এবং ভালো প্রতিবাদ করেছে। দেখো, কোনো একটা প্রতিবাদের রেজাল্ট সঙ্গে সঙ্গে পাওয়া যায়। ওই যে শুরুতে যেটা বলেছিলাম না, ক্ষয়ের প্রক্রিয়াগুলো দীর্ঘদিন ধরে চলতে চলতে কখন সেটা ফেটে পড়বে আমরা সেটা বলতে পারি না। কিন্তু এই ক্ষয়ের প্রক্রিয়াটা বাংলার বুকে কিন্তু গভীরভাবে শুরু হয়েছে। মমতা ব্যানার্জি একজন সততার প্রতীক নেত্রী এবং তিনি একজন গণতান্ত্রিক নেত্রী, এই বিশ্বাসটা কিন্তু বড় অংশ মানুষের মধ্যে মানে ভেতরতে চলে গেছে। যারা ওপিনিয়ন ক্রিয়েট করে, আই রিপিট ইট, যারা ওপিনিয়ন ক্রিয়েট করে, যেটা আবার চুয়ে চুয়ে তলায় গিয়ে পৌঁছয়, এটা কিন্তু ক্ষয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যেও সমস্যা আছে। এমন কোন নতুন মতাদর্শ এবং রাজনৈতিক থেকে
নতুন ভাবনাকে আমরা নিয়ে আসতে পারছি না। দেখে যে লোক মানুষগুলো আন্দোলন করছেন তারা বলতে পারেন না ওই যে ব্যাপারগুলো ছিল তার চেয়ে এটা বেটার, কারণ বিজেপি তো তৃণমূলের চেয়ে বেটার, মানে বেটার অপশন একদমই। নয়, বা এখনো বামপন্থীরা তার পুরনো অবস্থান চেঞ্জ করতে পারেনি, হাই সিঙ্গু সিঙ্গু করে তাদের জীবনটা এখন কাটিয়ে দিল। ফলে যে বিকল্পের অনুসন্ধান চলছে, নানান শক্তি সে প্রক্রিয়া চালাচ্ছে। নেপালেও তার একরকম ম্যানিফেস্টেশন হচ্ছে, বাংলায় অত তীব্রতা না থাকলেও কিন্তু মানুষ তার পথে নামছে। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী এই অন্বেষণ প্রক্রিয়া চলছে, অন্বেষণ এবং সংগ্রাম দুটো মেলবন্ধনের মাধ্যমেই কিন্তু নতুন কিছু একটা গড়ে উঠবে, সেটা এ রাজ্য হবে, গোটা দেশই হবে এবং নেপালে হবে। এই ব্যাপারে কিন্তু আমি পূর্ণমাত্রায় আশাবাদী, এইটা আমি তোমাকে বলতে পারি। বেশ, একেবারে শেষে চলে এসেছি। আমি উজ্জ্বনীর কাছে আসবো। উজ্জ্বনী, সত্যি তো আমাদের তো গোটা বিষয়টা, আপনি যে তথ্যগুলো যে পরিসংখ্যান দিলেন, আমাদের কিন্তু প্রতিবাদ তো কোথাও না কোথাও আছে। মানে সাধারণ মানুষ, কোনো দল নয়, সাধারণ মানুষের মধ্যে এই প্রতিক্রিয়াটা নিয়েই তো একটা নতুন জায়গায় আমরা পৌঁছতে পারবো। সেই ভাবনাটা আমরা ছেড়ে দেবো কেন, দিতে পারি কি? একেবারে কুশল আপনার পরিষ্কার বললেন তার অভিজ্ঞতা দিয়ে। সত্যি তো আজকে নয় কালকে, মানে আজকেই হবে এমনটা নয়, কিন্তু প্রক্রিয়াটা তো চলছে। এটা তো খুব স্বাভাবিকই যে যে কোনো জিনিসেরই একটা যে কোনো যে প্রক্রিয়াই আছে তার একটা বিরোধিতা, মানে কোনো যে 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 পাওয়ারে বসে যারা ক্ষমতার অপব্যবহার করছেন তার একটা বিরোধী স্বর থাকে। ডেমোক্রেসিতে একটা বিরোধী স্বর থাকে, বিরোধী শূন্য ডেমোক্রেসি বলে কিছু হয় না। তবে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা দেখে আমরা দেখছি যখন মানুষ অল্টারনেটিভ কাউকে খুঁজে পাচ্ছেন না, একে না হলে তাহলে কাকে পাওয়ারে বসাবো যখন খুঁজে পাচ্ছেন না, এই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা দেখে, নেপাল দেখে যে মানুষ আর অন্তত এই জেনারেশন আর অপেক্ষাও করতে চাইছে না। নেই কোনো বিকল্প নেই, তো ঠিক আছে আমরা এই পথে নামি এবং আমরাই একদম। দেখে নেব, পথে নেমে দেখে নেবো, পথে নেমে সাথী খুঁজে নেব, পথে নেমে দেখে নেব যে এর বিকল্প কি হতে পারে। বসে থাকবো কবে একজন বিকল্প আমার সামনে আসবে, তবে তাকে আমি বিকল্পর জায়গা, তবে মানে এই অপশাসনের অবসান ঘটাবো। এইটা আমার মনে হলো বিভিন্ন দেশের ঘটনা দেখে যে আজকালকার ছেলে মেয়েদের এমনিও ধৈর্য হয়তো সেভাবে না, এমনি তরুণ প্রজন্ম থাকেই একটা তেজ থাকে, সেই জায়গাটা থেকে সামহাউ তারা তাদের পলিটিক্যাল আইডিওলজি হয়তো এটাই যে আমরা অপেক্ষা করবো না চলতে কবে কে এসে আমাদের নেতৃত্ব দেবে, আমরাই নেতৃত্ব তৈরি করব, আমরাই ঠিক করে দেবো কারা নেতৃত্ব দেবে। এটাও খারাপ না, এটাও হয়তো একটা নতুন ধরনের রাজনীতির উন্মেষ, যেদিকে নজর রাখতে হবে। ফর্ম তো যুগে যুগে পাল্টায়, কিন্তু আলটিমেটলি মানুষের ভালো হওয়া, ডেমোক্রেটিক স্পেসটা থাকা, শোষণ না হওয়া, এইগুলোই মেইন প্রিন্সিপাল। ফর্ম পাল্টাবে, রাজনীতির ফর্ম চিরকালই নানান সময় নানান ভাবে পাল্টাবে, এমনকি বামপন্থী আন্দোলনেরও ফর্ম নানান সময়, বামপন্থী রাজনীতিরও ফর্ম পাল্টিয়েছে। তো সেই দিক থেকে খেয়াল রাখা দরকার যে একটা অ্যানার্কির জায়গায় না চলে যায় যে আন্দোলনগুলো হচ্ছে সেগুলো, এবং একটা যে আন্দোলন যেখানে হচ্ছে মানুষের আন্দোলন, সেটাকে সদর্থক জায়গায় পৌঁছায়। এবং তার জন্য তো একটা নেতৃত্ব দরকার। একেবারে এক কথায় কুশল দেবনাথের কাছে আসবো। উজ্জয়নী বলছেন একটা নতুন ফর্ম তৈরি হচ্ছে, যে আমরা নেমে যে দলের জন্য অপেক্ষা, আপনি মনে করছেন যে নতুন ফর্মটার একটা ইতিবাচক দিক থাকতে পারে? অবশ্যই দেখো, পৃথিবীর ইতিহাস, সভ্যতার ইতিহাসে, আন্দোলন ইতিহাসে সবসময় নতুন নতুন ফর্ম এসছে। মানে যারা এই ব্যাপারে ইতিবাচক কাজ করতে চান, এই নতুন ফর্মকে কি করে আরো বিকশিত করা যায়, এখান থেকে কি করে শিক্ষা নেওয়া যায়, তাকে অবজার্ভ করে সেই দায়িত্ব নিতে হবে। তাকে এক কথায় নাকচ করে দিয়ে কোনো কিছুই হবে না। আজ থেকে 100 বছর আগে যেভাবে আজকে লড়াই কিভাবে সেরকম কখনোই হবে না। আর মানুষ কিন্তু করে বিক্ষোভ মানে দেখিয়েই কিন্তু তোমার সমাজের লড়াইটা লড়েছে, আজকেও সেই লড়াইটা টিকে আছে। কারণ সেটা কোন জায়গায় গিয়ে কি দাঁড়াবে, কোথায় কি হবে, সেটা আমাদের আরো বিবেচনা করতে হবে। এবং সেই লড়াইয়ের স্রোতের মধ্যে থেকেই কিন্তু ব্যাপারটা হয়। মানুষ এগিয়েছে কিন্তু লড়াইয়ের স্রোতে থেকে, প্রত্যেকে নিজেকে বিযুক্ত করে কোনোদিন কিছু গড়ে ওঠেনি, কোন নতুন তত্ত্বায়ন হয়নি। ফলে এই লড়াইয়ের স্রোতে থেকেই সেখান থেকে কিন্তু ইতিবাচক উপাদান খোঁজা এবং সেখান থেকে মানে আরো নতুন উন্নততর অবস্থানে পৌঁছানো, সেই পরীক্ষা নিরীক্ষার মধ্যেই কিন্তু আমাদের এগোতে হবে। এবং তাহলে কিন্তু আজকের যে লড়াই, সেগুলো একটা ইচ্ছিত লক্ষ্যে পৌঁছে যেতে পারে। একদম।
আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের কথা শুনলেন। আমরা বারবার এই প্রশ্নগুলো তুলব। আমরা এটা বারবার মনে করি যে গণতন্ত্র কিংবা সমাজতন্ত্র এগুলো যেন শুধুমাত্র আজকে উজ্জয়িনী হালিম বলছিলেন যে এগুলো শুধুমাত্র নাউন যেন না হয়ে যায়, এগুলো যেন সত্যি প্রয়োগের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে এগুলো যেন প্রয়োগ হয়। তা যদি না হয় তাহলে বারবার ওই নাম থাকবে গণতন্ত্র, কিন্তু আসলে গণতন্ত্রের মধ্য দিয়েই শাসক তৈরি হবে। আমাদের এইগুলো সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে এবং সেগুলো নিয়েই বারবার প্রশ্ন তুলতেই হবে। নেপালের ঘটনা কোন দিকে যায় অবশ্যই আমাদের চোখ থাকবে এবং আমরা গোটা বিষয়টা পর্যবেক্ষণ করেই কোন দিকে যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব।